প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অধ্যায়ের জৈব ধাতব যৌগ অর্থাৎ অর্গানো মেটালিক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব এবং তাদের প্রয়োজনীয় ব্যবহার সম্পর্কেও আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অর্থাৎ কনভার্সেশন, কিভাবে আমরা রূপান্তর ঘটাতে পারি এই সমস্ত যৌগগুলোকে কাজে লাগিয়ে। তো প্রথমেই আমরা চলে যাব যে অজৈব ধাতব যৌগ আমরা কাদের বলবো। দেখো, যে সমস্ত জৈব যৌগগুলোর মধ্যে কার্বন পরমাণুর সাথে ধাতব কোনো পরমাণু যদি সরাসরি যুক্ত থাকে তাদেরকে আমরা কিন্তু জৈব যৌগ বলি। ঠিক আছে, তাহলে জৈব যৌগ আমরা কাদের বলবো সেটা আমরা একটু জেনে নিই। যে সব যৌগের কার্বন পরমাণুর সাথে কোনো ধাতব, দেখো ধাতব বলতে এখানে বিভিন্ন রকম ধাতব যে যৌগগুলো হয় সেই ধাতব যৌগকেই বলা হয়েছে। ঠিক আছে, সেই ধাতব যে পরমাণু, সেই যৌগের যে ধাতব যৌগের যে পরমাণু, সেই পরমাণু যদি সরাসরি যদি যুক্ত থাকে রাসায়নিকভাবে, কিন্তু হ্যাঁ রাসায়নিকভাবে যুক্ত থাকে, তখন তাদের আমরা কি বলবো? তাদের আমরা জৈব ধাতব যৌগ বলি। এই ছিল আমাদের ডেফিনেশন। ঠিক আছে, আরও একবার বলছি যে যেসব যৌগের মধ্যে কার্বন পরমাণু উপস্থিত আছে এবং কার্বন পরমাণুর সাথে ধাতব পরমাণু, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তাছাড়া হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম, এই সমস্ত ধাতব যৌগের যে পরমাণু, সেই পরমাণুগুলো রাসায়নিকভাবে যখন এই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো ধাতব, এই জৈব ধাতব যৌগ। যেমন যদি আমরা উদাহরণ দিই, ধরলাম যে ইথাইল গ্রুপ হচ্ছে জিঙ্কের সাথে যুক্ত আছে। জিঙ্কের তো তোমার যোজ্যতা 2 আমরা জানি। ঠিক আছে, তো 2 অণু হচ্ছে ইথাইল গ্রুপ যুক্ত থাকলো, যখন যুক্ত হয়ে তার নাম হয়ে যায় ডাই ইথাইল জিঙ্ক। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু জৈব ধাতব যৌগ বলবো। ক্লিয়ার হলো? তাছাড়াও যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত থাকে ইথাইল গ্রুপ, ঠিক আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত আছে ইথাইল গ্রুপ, আর হচ্ছে আরেক প্রান্তে আয়োডিনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের তো Mg2+ হয়। ঠিক আছে, তাহলে যোজ্যতা 2, তাহলে দুটো, একটা হচ্ছে হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে আর ইথাইল গ্রুপের সঙ্গে একটা যুক্ত আছে, ফলে এটার নাম হয়ে যাবে ম্যাগনেসিয়াম আয়োডাইড, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লিয়ার? এটা কিন্তু আমরা গ্রিগনার রিএজেন্ট হিসেবে জানি, তোমরা সেটা দেখে এসেছো, আগেও আলোচনা হয়েছে এই সমস্ত বিষয়ে। তো কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত থাকতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন কতগুলো উদাহরণ দেখাচ্ছি যেগুলোর ক্ষেত্রে দেখবে তোমরা যে কার্বনের সাথে কিন্তু ডাইরেক্টলি যুক্ত নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। এখানে দেখো এই যে ধাতব যে সোডিয়াম, তা কিন্তু ডাইরেক্টলি কার্বনের সঙ্গে যুক্ত নেই, অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা কিন্তু আমরা জৈব ধাতব যৌগ আমরা বা অর্গানিক মেটালিক কম্পাউন্ড বলতে পারবো না। বা সোডিয়ামের বেনজয়েড যদি নিই, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড নিলে সেটাও ক্ষেত্রে কিন্তু আমরা তা কিন্তু
অর্গানোমেটালিক্স কম্পাউন্ড বলতে পারবো না, বা লেড অ্যাসিডেটকেও আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এটা অর্গানোমেটালিক্স কম্পাউন্ড। তাহলে এগুলো কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। বোঝা গেল অর্গানোমেটালিক কম্পাউন্ড কোনটা হবে আর কোনটা হবে না। আর এখানে একটা জিনিস মনে রাখবে, কি পয়েন্ট যেটাকে বলা যায় যে কার্বন আর যে ধাতব পরমাণু, এই ধাতব পরমাণুর মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা কিন্তু আয়নীয় বন্ধন হবে, আয়নীয় বন্ধন। যেমন আমরা যদি গ্রিগনার রিয়েজেন্টের কথাই ধরি, যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এখানে এই যে কার্বন আর ম্যাগনেসিয়াম পরস্পর্য কেমিক্যাল যে রিয়েকশন দ্বারা যুক্ত আছে, এদের মধ্যে কিন্তু একটা বন্ডের পোলারিটি বর্তমান থাকবে। ঠিক আছে, যদি ম্যাগনেসিয়াম সাধারণত পজিটিভই হয় কারণ এটা ধাতব, আর কার্বন সেখানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাহলে এদের মধ্যে বন্ডের পোলারিটি বর্তমান, যার জন্য এরা হচ্ছে আয়নীয় বন্ধন গঠন করবে, আর এদেরকেই আমরা বলবো অর্গানোমেটালিক্স কম্পাউন্ড। ক্লিয়ার হলো? এরপর আমরা গ্রিগনার্ড বিকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দেখো, গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা কাকে বলবো? যদি অ্যালকিল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেগুলো, সেইগুলোকে আমরা কিন্তু গ্রিগনার্ড বিকারক হিসেবে ধরি। তাহলে কি বলতে পারি যে অ্যালকিল বা অ্যারিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা দেখব যে গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করছে, তখন কিন্তু অনার্দ্র ইথারের দ্রবণে কিন্তু আমরা বিক্রিয়াটা ঘটাবো। কারণ হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা, সেই গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু অনার্দ্র ইথার দ্রবণেই কিন্তু প্রস্তুত করা হয়। অনার্দ্র ইথার দ্রবণে প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো এর সঠিক কিন্তু সংকেত আমরা জানি না, কারণ বিজ্ঞানীরা সঠিক সংকেত দিতে পারেননি। তো এর সাধারণ যে সংকেত, সেই সাধারণ সংকেত কিন্তু বিজ্ঞানীরা দিয়েছেন। সেই সাধারণ সংকেতটা কি? সেই সাধারণ সংকেত হচ্ছে, যদি আমরা আরটাকে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হিসেবে ধরে নিই, তাহলে আর এমজি এক্স, এক্সটা এখানে হ্যালোজেন, এক্স হচ্ছে কি হ্যালোজেন পরমাণু, আর এখানে আর হচ্ছে অ্যালকিল বা অ্যারিল গ্রুপ। ঠিক আছে, তো এই যে আমরা আরটাকে ধরছি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, তার যেটা হবে, যেটা আমরা দেখেছি যে হাইড্রোকার্বন মূলক সাধারণত অ্যালকিল অ্যারাইল গ্রুপটাকে বলা হয়, তাই এটাকে আমরা হাইড্রোকার্বন গ্রুপ বলে দেব, হাইড্রোকার্বন গ্রুপ। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এখানে এই যে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা আমরা নিয়েছি, তাতে তো কার্বন উপস্থিত থাকবে। সেই কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে যে বন্ডটা থাকবে, সেই বন্ডটা কিন্তু অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির হয়। বন্ধন অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির। ঠিক আছে, তো এই বন্ধন ইলেকট্রনকে কার্বন তার নিজের দিকে
কিছুটা পরিমাণ টেনে রাখবে, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা ম্যাগনেসিয়ামের থেকে অনেকটাই বেশি, তাই এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখে। তো এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখার জন্য কার্বন কিন্তু নেগেটিভ চার্জগ্রস্ত হয়, অর্থাৎ নেগেটিভ আধান বা ঋণাত্মক আধানে পরিণত হয়। আর যে ম্যাগনেসিয়াম ধাতু সেই ধাতুটা হচ্ছে তোমার পজিটিভ আধানগ্রস্ত হয়ে যায়। ফলে আমরা এই জন্যই কিন্তু যখন গ্রিগনার রিয়েজেন্টটা লিখি তখন দেখব যে ম্যাগনেসিয়ামে পজিটিভ চার্জ থাকবে আর অ্যালকিল বা অ্যারাইল গ্রুপে নেগেটিভ চার্জটা বর্তমান থাকবে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে আমাদের গ্রিগনার রিয়েজেন্টের সাধারণ যে সংকেত। ওকে, তো এই গ্রিগনার রিয়েজেন্টকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? তাহলে প্রস্তুত করার জন্য আমাদের কিন্তু পরীক্ষাগারে কী করতে হবে, যে অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড আছে সেই অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুকে যদি আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা গ্রিগনার রিয়েজেন্ট পাই। বোঝা গেল? যদি আমরা অ্যালকিল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডের উদাহরণ দিয়ে দেখি তাহলে উদাহরণটা কেমন হবে দেখো। যদি আমরা মিথাইল ক্লোরাইড ব্যবহার করি তো ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথারের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হবে? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আবার যদি আমরা বেঞ্জিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে ঠিক একই রকমভাবেই আমরা কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট পাই। এখানে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গ্রিগনার রিয়েজেন্টটা পেয়ে যাব MgCl। তো এইভাবে কিন্তু আমরা গ্রিগনার রিয়েজেন্টগুলোকে প্রস্তুত করতে পারি। বিভিন্ন রকম যৌগ আমরা যদি সংশ্লেষ করি সেই ক্ষেত্রে আমরা গ্রিগনার বিকারকের ব্যবহার করে থাকি। সেই সমস্তর ক্ষেত্রে যদি আমরা দেখব যেগুলো যে হাইড্রোকার্বন সংশ্লেষ আমরা কিভাবে গ্রিগনার রিয়েজেন্টের উপস্থিতিতে করতে পারি বা অ্যালকোহলের সংশ্লেষ কিভাবে করতে পারি তাদের উদাহরণ সহ ব্যাখ্যা, এবং অ্যালডিহাইডের সংশ্লেষ বা কিটোনের সংশ্লেষ, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে আলোচনা করছি সংশ্লেষণ গ্রিগনার বিকারকের ব্যবহার এ। তো প্রথমেই আমরা আলোচনা করব যে হাইড্রোকার্বন কিভাবে সংশ্লেষ করা যায়। হাইড্রোকার্বন সংশ্লেষণের ক্ষেত্রে যখন আমরা গ্রিগনার রিয়েজেন্টকে যদি আমরা জলের সাথে, ঠিক আছে, স্বাভাবিক যে জল সেই জলের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তখন কিন্তু আমরা হাইড্রোকার্বন পাই এবং তার সাথে সাথে উপজাত হিসেবে MgOH হিসেবে পেয়ে থাকি। বা যদি আমরা মনে করি যে গ্রিগনার রিয়েজেন্টের সাথে আমরা অ্যালকোহলের বিক্রিয়া ঘটাবো তাহলে অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটাই তখনও কিন্তু আমরা হাইড্রোকার্বন পেয়ে যাই, ঠিক আছে? বা অ্যামিনের সাথে যদি বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, অ্যামিনের সাথে বিক্রিয়া ঘটালে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হাইড্রোকার্বন পাই। তো এই সবকটারই একটা করে আমরা উদাহরণ দেখে নেব, ঠিক আছে? তো এখানে জল বা অ্যালকোহল বা অ্যামিন প্রভৃতি যে সক্রিয় যে হাইড্রোজেন যুক্ত যৌগ, তো এই যে জল বা অ্যালকোহল বা আমরা যে অ্যামিন দেখলাম, ঠিক আছে, জল, অ্যালকোহল, অ্যামিন, এইগুলোতে সব ক্ষেত্রে কিন্তু সক্রিয় হাইড্রোজেন বর্তমান, সক্রিয় হাইড্রোজেন উপস্থিত। তো এই সক্রিয় হাইড্রোজেনের উপস্থিতিতে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্টের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা হাইড্রোকার্বনটা পেয়ে যাই, ঠিক আছে? এবার যদি আমরা সক্রিয় হাইড্রোজেন নেই এই রকম যদি কোনো যৌগের সাথে বিক্রিয়া ঘটায় গ্রিগনার রিয়েজেন্টের তখন কি হবে? যেমন ধরলাম আমরা সক্রিয় হাইড্রোজেন নেই কিন্তু সক্রিয় অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ আমরা নিলাম,
তো এইখানে আর ড্যাশটা হচ্ছে কি সক্রিয় অ্যালকিল বা অ্যারিল গ্রুপ, ঠিক আছে, তার সাথে যদি বিক্রিয়া ঘটায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে এইখানে যে হাইড্রোকার্বন গ্রিগনার রিয়েজেন্টের সেই হাইড্রোকার্বন এবং সক্রিয় যে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে কিন্তু একটা যৌগ উৎপন্ন করে আর MgX2 উৎপন্ন করে। তাহলে এখানে ডিফারেন্ট প্রসেস ঘটলো, কারণ এখানে যেহেতু আমরা সক্রিয় অ্যালকিল বা অ্যারাইল গ্রুপকে বিক্রিয়া ঘটিয়েছি গ্রিগনার রিয়েজেন্টের সাথে। বোঝা গেল জিনিসটা? এবারে তো আমাদের হয়তো মনে হচ্ছে যে সক্রিয় অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা কি। সক্রিয় অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের উদাহরণ হিসেবে যদি ধরি আমরা CH2 ডবল বন্ড CH2 গ্রুপ, এই গ্রুপটাকে বলতে পারি, বা আমরা PH ফিনাইল বা বেনজিন রিং তার সাথে CH2 এই গ্রুপটাকেও বলতে পারবো, বা টারসিয়ারি গ্রুপটাকেও আমরা কিন্তু সক্রিয় অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হিসেবে ধরে নিই। এটাকে আমরা সক্রিয় অ্যারিল গ্রুপ বলবো, এটাকে আমরা সক্রিয় অ্যালকিল গ্রুপ বলবো, এটাকেও আমরা সক্রিয় অ্যালকিল গ্রুপ বলবো। তো আশা করি জিনিসটা বোঝা গেল। এবার যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিলাম, তার সাথে যদি আমরা জলের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে, মিথেন উৎপন্ন হয় আর MgOH উৎপন্ন হয়। ক্লিয়ার? বা তারপরেও যদি আমরা দেখি যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি আমরা ইথানলের বিক্রিয়া যদি ঘটাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো মিথেন আর হচ্ছে MgOCH3 বা এর সাথে যদি আমরা মিথাইল অ্যামিনের বিক্রিয়া ঘটাই তাহলেও পাবো আমরা মিথেন MgOCH3, আচ্ছা OCH3 না, এটা একটু ভুল করলাম, MgBrCH3NH, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা হাইড্রোকার্বন সংশ্লেষ করতে পারি। এরপর আমরা দেখব অ্যালকোহলের কিভাবে আমরা সংশ্লেষণ করতে পারি। তো প্রথমে আমরা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখব কিভাবে সংশ্লেষ করতে পারি। প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। তো প্রাইমারি অ্যালকোহল সংশ্লেষের ক্ষেত্রে আমরা প্রথমে যদি অ্যালডিহাইড থেকে করতে চাই তাহলে ফর্মালডিহাইড নিয়ে নেব। ফর্মালডিহাইডের সাথে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাই, শুষ্ক ইথার, ঠিক আছে। তো ফর্মালডিহাইডের সাথে যখন আমরা বিক্রিয়া ঘটাবো তখন দেখে নেবে যে ফর্মালডিহাইডের অক্সিজেন আর কার্বনের মধ্যে যে ইলেকট্রনের যে তোমার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, ফলে অক্সিজেন এখানে কিন্তু নেগেটিভ চার্জ অবস্থায় থাকবে। অক্সিজেন কি থাকবে, নেগেটিভ চার্জ, ডেল নেগেটিভ হয়ে থাকবে, আর কার্বনটা হচ্ছে ডেল পজিটিভ হয়ে থাকবে। আর আমরা গ্রিগনার রিয়েজেন্টের ক্ষেত্রে তো জানি যে Mg হচ্ছে তোমার নেগেটিভ হয়ে থাকবে, আর হচ্ছে যে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার পজিটিভ হয়ে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালকিল বা অ্যারাইল যে গ্রুপটা সেই গ্রুপটা নেগেটিভ অবস্থায় থাকে, ফলে এই নেগেটিভ পোর্শনটা কোথায় লাগবে, কার্বনের সাথে লাগে, ঠিক আছে। ফলে এইখানে কার্বন অক্সিজেন যে ডবল বন্ড সেটা উঠে যাবে, ফলে আমাদের এখানে কি প্রোডাক্ট দেবে, এখানে যেটা ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হয় তা হচ্ছে MgX, আর এখানে আর যুক্ত হয়ে যায়। বোঝা গেল? এরপর যদি আমরা জল আর অল্প যদি অ্যাসিড দিই, ঠিক আছে, বা আমরা H3O+ সাথে যদি বিক্রিয়া ঘটাই, অ্যাসিডিক মিডিয়ামের জলে বিক্রিয়া ঘটালে এই অংশটা, এই যে MgX আছে এই অংশতে দেখবে MgX উঠে গিয়ে ওইখানে কি হয়ে যাবে, একটা H হয়ে যায়, ফলে আমাদের প্রোডাক্ট কি হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। দেখো এখানে কিন্তু এই যে অ্যালকোহলটা উৎপন্ন হয়েছে তা কিন্তু ঠিক এই রূপ, আর CH2
OH, অর্থাৎ এটা প্রাইমারি অ্যালকোহল। তো জিনিসটা বোঝা গেল। এবার যদি আমরা উদাহরণ দিই যে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয় ফর্মালডিহাইড থেকে, তাহলে আমরা ফর্মালডিহাইড এবং তার সাথে যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের ব্যবহার করি শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে আমরা এখানে পাবো CH3 CH2OH, অর্থাৎ ইথানল পাই। এখানে ফর্মালডিহাইড থেকে ইথানল, ঠিক আছে। আর কি পাবো আমরা, MgOH। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও দেখব যে এইরকম তোমার প্রসেসেই ঘটবে। এরপর যদি আমরা দেখি যে এপক্সাইড রয়েছে আমাদের ট্রান্সফরমেশনে, এটাকে তো আমরা বলি এপক্সাইড, ঠিক আছে। তো এই এপক্সাইডের সঙ্গে যদি আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাই, সবকটাই কিন্তু শুষ্ক স্তরে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে তোমাদের। বিক্রিয়া ঘটালে এই যে নেগেটিভ পার্ট আর এটা হচ্ছে পজিটিভ পার্ট, এই নেগেটিভ পার্টটা চলে যাবে এই পজিটিভ পার্টে, আর এটা তো নেগেটিভ পার্ট হয়েই আছে কারণ ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হওয়ার জন্য, ফলে এই বন্ধনটা খুলে যাবে। খুলে গিয়ে কি উৎপন্ন হয়, OMgX CH2 আর এরপর এটাকে আমরা অল্প হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে বা আমরা ডাইলুট অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। বুঝতে পারছো জিনিসগুলো? প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে হবে, তাড়াহুড়ো করবে না, জিনিসটা বুঝে নাও ভালো করে, ওকে। যদি আমরা দেখি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে, গ্রিগনার্ড রিয়েজেন্ট 2 অণু নিলাম, তাকে যদি অক্সিজেনের উপস্থিতিতে, বাইরের অক্সিজেনের উপস্থিতিতে রুম টেম্পারেচার, এটা বাইরের অক্সিজেন নয় কিন্তু পিওর অক্সিজেন, পিওর, বাইরের অক্সিজেন করে ভুল করবে, এটা রুম টেম্পারেচারে অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে কিন্তু প্রথমে আমাদের ROMgX উৎপন্ন হয় এবং তারপর যদি আমরা এদের হাইড্রোলাইসিস করি অ্যাসিডিক মিডিয়ামে, আর্দ্র বিশ্লেষণ, তাহলে কি হবে RH, অর্থাৎ এখানে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি সেই ক্ষেত্রেও। বোঝা গেল? এই হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রস্তুত সেটা বললাম। এরপর আমরা দেখব সেকেন্ডারি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা। সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু আমরা আর ফর্মালডিহাইড ব্যবহার করতে পারবো না, তখন আমরা অ্যাসিটাইলডিহাইড ব্যবহার করব, ঠিক আছে। অ্যাসিটাইলডিহাইডের সাথে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাবো শুষ্ক ইথারের উপস্থিতিতে, সবকটাই কিন্তু শুষ্ক ইথারের উপস্থিতিতে হবে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে বিক্রিয়া, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, বারবার বলছি, ঠিক আছে। ফলে এখানে কি উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হবে CH3 CH আর যুক্ত হয়ে যায়, আর এখানে হয়ে যাবে OMgX। তারপর একে যদি আমরা হাইড্রোলাইসিস করি H3O+ দ্বারা, তখন আমরা পেয়ে যাব এখান থেকে সেকেন্ডারি অ্যালকোহল। বোঝা গেল? এইখানে যে MgX ছিল, এখানে MgXটা উঠে গিয়ে হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাবে। ক্লিয়ার হল? তাহলে আমরা এখানে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন করতে পারলাম। বা ইথাইল ফরমেটকে যদি আমরা ব্যবহার করি, ইথাইল ফরমেটের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়ায় শুষ্ক ইথারের উপস্থিতিতে অবশ্যই প্রথমে আমরা যেটা পাবো সেটা হলো ঠিক আগের মতোই, শুধুমাত্র এখানে OET গ্রুপটা বর্তমান থাকবে, কার্বন অক্সিজেন যে ডবল বন্ড ছিল সেই ডবল বন্ডটা অ্যাটাক হবে, আরটা রিপ্লেস হয়ে যাবে। তারপর আবার যদি আমরা একে গ্রিগনার্ড রিয়েজেন্ট দ্বারা শুষ্ক ইথার দিই,
তাহলে কিন্তু দুটো আর কিন্তু রিপ্লেস হয়ে যায়, হয়ে গিয়ে ও MgX উৎপন্ন হয়। তারপর এটাকে H3O+ দ্বারা ট্রিট করলে আমরা কিন্তু পেয়ে যাই সেকেন্ডারি অ্যালকোহল। ক্লিয়ার হচ্ছে তো? দেখো, টারসিয়ারি যদি আমরা অ্যালকোহল প্রস্তুত করতে চাই, টারসিয়ারির ক্ষেত্রে কি হবে? অ্যালকিল গ্রুপ 3টে হবে। তো টারসিয়ারির ক্ষেত্রে আমরা অ্যাসিটোন নেব, সেই অ্যাসিটোনে আমরা কি করব? গ্রিগনার রিয়েজেন্ট শুষ্ক ইথার দ্রবণে বিক্রিয়া ঘটালে, এগুলো সবকটাই একই রকম, এটা নিয়ে টেনশন করবে না, ঠিক আছে? এখানে হচ্ছে আরটা আর মাইনাস, এটা এই কার্বনের সাথে যুক্ত হবে, অ্যাটাক করবে, ফলে এখানে যে কার্বন আর অক্সিজেন যে ডবল বন্ড সেটা উঠে গিয়ে কিন্তু এই Mgর সাথে যুক্ত হয়ে যায়, ফলে আমাদের প্রোডাক্টটা এটা হয় ইন্টারমিডিয়েট হিসেবে। তারপর একে যদি আমরা H3O+ দ্বারা যদি ট্রিট করি, তখন কিন্তু আমরা টারসিয়ারি অ্যালকোহল পেয়ে যাই। এটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কীভাবে প্রস্তুতি করছি সেটাও আমরা দেখলাম। এইগুলো কিন্তু দেখে তো আমাদের মনে হচ্ছে যে না স্যার কী করাচ্ছে, তা না, এইগুলো কিন্তু বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, তাই এগুলো আমাদের একটু জেনে নিতে হবে। বোঝা গেল? অ্যালডিহাইড সংশ্লেষণ কীভাবে হয় সেইটা আমরা দেখব। তো আমরা ইথাইল ফরমেটকে নেব, ইথাইল ফরমেট, তাকে আমরা গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাবো শুষ্ক ইথারের উপস্থিতিতে। বিক্রিয়া ঘটালে প্রথমে ইন্টারমিডিয়েট উৎপন্ন হবে। আমরা এতক্ষণে বুঝতে পেরে গেছি যে ইন্টারমিডিয়েট কি হবে, তাই না? তারপর এইখান থেকে হচ্ছে আমাদের যেটা রিমুভ হয় MgOET এক্সটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, ফলে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। সেটা কিভাবে হবে? দেখো, এইখান থেকে Mg আর এখান থেকে O(C2H5) রিমুভ হয়ে গেল, ফলে এইখানে যে অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের যে বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু এইখানে ডবল বন্ড হয়ে যায়, ফলে এটা খুলে যাবে, তাই না? ফলে প্রোডাক্ট আমাদের কি পাবো? আমরা এখানে পেয়ে যাব অ্যালডিহাইড। ক্লিয়ার হলো? তো আমরা শুধুমাত্র যে ইথাইল ফরম্যাট থেকে পাবো তা না, আমরা যদি সায়ানাইড থেকে দেখতে চাই সায়ানাইড থেকেও হবে। যেমন আমরা হাইড্রোজেন সায়ানাইড নিয়ে নিচ্ছি, তার সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাবো শুষ্ক ইথারের উপস্থিতিতে। তো এখানে আমরা দেখে নেব মেকানিজমটা কেমন হয়। এখানে দেখো, নাইট্রোজেন নেগেটিভ চার্জ হবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর কার্বনটা পজিটিভ, তাহলে নেগেটিভ পার্টটা যাবে পজিটিভ পার্টের সাথে অ্যাটাক করবে, ঠিক আছে? আর এখানে নেগেটিভ পার্টটা এই পজিটিভের সাথে অ্যাটাক হবে, ফলে আমাদের এখানে প্রোডাক্ট ইন্টারমিডিয়েট যেটা হবে HC আর ডবল বন্ড N MgX, ঠিক আছে? এরপর যদি আমরা হাইড্রোলাইসিস করি বা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে দেখব এই আর্দ্র বিশ্লেষণের ফলে এই অংশটা, এই কার্বন নাইট্রোজেন যে ডবল বন্ড, এই অংশটা আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়, হয়ে গিয়ে এই অংশটা অ্যালডিহাইড হয়ে যাবে, আর এই পোর্শনটা যেটা ভেঙে গেল কার্বন থেকে নাইট্রোজেন, সেই অংশটা অ্যামোনিয়া হয়ে যায়, আর এই পুরো অংশটা হয়ে যাবে MgXOH। আশা করি জিনিসটা বুঝতে পারলো। আবার আমরা যদি ফরমামাইড থেকে করতে চাই, অর্থাৎ অ্যামাইড যৌগ থেকে,
বিক্রিয়া ঘটালে শুষ্ক ইথার, তাহলে আমাদের এখানে কি প্রোডাক্ট পাবো? ইন্টারমিডিয়েট। ঠিক আছে, ইন্টারমিডিয়েটটা কেমন হচ্ছে? এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে নেগেটিভ পার্টটা যাবে পজিটিভে, আর এখানে ডবল বন্ডটা খুলে গিয়ে এমজির সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি আমরা এদের হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস করলে আমরা এখান থেকে পেয়ে যাব অ্যালডিহাইড, আর পেয়ে যাব MgX NH2, আর পাবো MgX OH। ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু অ্যালডিহাইডের সংশ্লেষণ করতে পারি। ক্লিয়ার হলো? তো আমরা একটা এখানে রূপান্তর দেখে নিই যে কিভাবে করতে পারি। তো আমরা এখানে প্রথমে রূপান্তরটা দেখে নিই। মিথাইল সায়ানাইড, তার সাথে যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটালাম শুষ্ক ইথারের উপস্থিতিতে, তখন আমাদের এখানে কি উৎপন্ন হবে? CH3 ডবল বন্ড N MgI। তারপর এটাকে আমরা করে দিলাম আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ করলে এই অংশটা ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে গিয়ে হচ্ছে আমাদের অ্যাসিটোন উৎপন্ন হবে, আর অ্যামোনিয়া MgIOX। ঠিক আছে, তো এইভাবে রূপান্তর আমরা মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন উৎপন্ন করতে পারি। ক্লিয়ার হলো? কিটোন সংশ্লেষ, দেখো কিটোন সংশ্লেষ আমরা ঠিক একটু আগেই করলাম, যে মিথাইল সায়ানাইড থেকে যে তোমার হচ্ছে অ্যাসিটোন উৎপাদন, সেটা কিন্তু কিটোন সংশ্লেষ ছিল, সেটা অ্যালডিহাইড সংশ্লেষ নয়, কিন্তু একটা রূপান্তর করলাম। ঠিক আছে, তো সেই একই রকমভাবে যদি আমরা অ্যালকিল সায়ানাইডকে যদি ব্যবহার করি, অ্যালকিল সায়ানাইড, সেই অ্যালকিল সায়ানাইডের সাথে অ্যালকিল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্ট শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে আমরা দেখব এই নেগেটিভ পার্ট কার্বনের সাথে, আর এইখানে যে বন্ধনটা, সেই বন্ধনটা খুলে গিয়ে এমজির সাথে যুক্ত হয়। ফলে আমরা পেয়ে যাব R ডট ডবল বন্ড N MgX। তারপর এটা হাইড্রোলাইসিস করলে বা আর্দ্র বিশ্লেষণ করলে এই কার্বন আর হচ্ছে নাইট্রোজেন ডবল বন্ড ভেঙে যাবে, গিয়ে এখানে কিটোন উৎপন্ন হবে, আর এই যে ডবল বন্ড N ছিল সেখান থেকে অ্যামোনিয়া আর MgX OH, এটা হয়ে যাবে কিটোন। বোঝা গেল? বা আমরা যদি অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করি, ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করলে প্রথমে আমাদের ইন্টারমিডিয়েট উৎপন্ন হয় RCOMgXCl, এখানে আর এটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হলো। তারপর দেখো এইখানে হচ্ছে তোমার এই যে তোমার অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের যে বন্ধন আছে, সেই বন্ধনটা খুলে এখানে ডবল বন্ড হবে, আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে। ফলে আমাদের কি উৎপন্ন হয়? এখানে RC ডবল বন্ড OR, অর্থাৎ কিটোন আমরা পাই, এবং উপজাত হিসেবে বেরিয়ে যায়
MgXCl। বোঝা গেল? যদি এরই একটা আমরা উদাহরণ দেখি, আমরা ধরলাম CH3COO এটা ধরলাম, ঠিক আছে, তার সাথে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম, শুষ্ক ইথার দিলাম, দিলে আমরা পেয়ে যাব এখান থেকে কিটোন হিসেবে অ্যাসিটোন, ঠিক আছে, আর MgCl2। বোঝা গেল? তো এইভাবে আমরা কিটোনের সংশ্লেষ করতে পারি। আরও অনেক উদাহরণগুলো দিচ্ছি না। এরপর আমরা চলে যাব কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে সংশ্লেষ করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড সংশ্লেষণের ক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করব, কার্বন ডাই অক্সাইড, এবং তার সাথে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে কিন্তু আমরা প্রথমেই দেখব এদের যে রিঅ্যাকশন মেকানিজম কিভাবে হচ্ছে, ঠিক আছে। এই নেগেটিভ পার্টটা কার্বনের সাথে যুক্ত হলো, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা, এইখানে যে ডবল বন্ডটা খুলে যাবে, খুলে গিয়ে ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ফলে ইন্টারমিডিয়েট উৎপন্ন হয় MgX ডবল বন্ড O, ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হলো। এরপর একই রকমভাবে হাইড্রোলাইসিস করলে আমরা এখান থেকে পেয়ে যাই কার্বক্সিলিক অ্যাসিড আর MgXOH। বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিডের উৎপত্তি ঘটাতে পারি। বা তাছাড়াও যদি আমরা দেখি প্রাইমারি অ্যামিন যদি সংশ্লেষ করতে চাই, প্রাইমারি অ্যামিন সংশ্লেষ করব, তো সেই ক্ষেত্রে অ্যালকিল বা অ্যারাইল ম্যাগনেসিয়ামের যে হ্যালোজেন, সেটা আয়োডাইড ব্রোমাইড যেটা খুশি নিতে পারি আমরা, তো তার সাথে যদি আমরা NH2Cl এর বিক্রিয়া ঘটাই, তো আমরা এখান থেকে কিন্তু প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে পারি, ঠিক আছে। এরকম ছোট ছোট কয়েকটা রিঅ্যাকশান তোমাদের বইয়ে আছে, দেখে নেবে। আমি আর এইখানে অর্গানোমেটালসের কিছু করালাম না। এবারে কিছু আমরা গুরুত্বপূর্ণ রূপান্তর দেখব গ্রিগনার রিয়েজেন্টের ব্যবহার করে। অর্থাৎ এখানে কোনো না কোনো স্টেপে দেখবে গ্রিগনার রিয়েজেন্টের ব্যবহার হয়েছে, সব স্টেপে হবে তা না, কোনো না কোনো স্টেপে হয়েছে। তো এই রকম কিছু রূপান্তর আমরা দেখে নিই। মিথেন থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর আমাদের করতে হবে, ঠিক আছে। আমাদের এখানে বলে দেওয়া নেই যে 1 স্টেপ বা 2 স্টেপ, আমরা যতগুলো স্টেপে করতে পারি সেইভাবে আমরা করব। যদি বলে দেওয়া থাকে যে 1 স্টেপে করতে হবে, তখন 1 স্টেপে করতে হবে, বা 2 স্টেপে করতে যদি বলে 2 স্টেপে করতে হবে। এখানে কোনো মেনশন করে দেওয়া নেই, তাহলে আমরা প্রথমেই নিয়ে নেব মিথেন। সেই মিথেনকে আমরা কি করব, ক্লোরিনের সংযোজন ঘটাবো ইউভি রশ্মির উপস্থিতিতে। প্রথমে ক্লোরিনের সংযোজন ঘটালাম একটা, ঠিক আছে, তো CH3Cl হলো। তারপর এখানে আমরা গ্রিগনার রিয়েজেন্ট প্রস্তুত করব, ঠিক আছে। এটা তো তোমার অ্যালকিল ক্লোরাইড, ঠিক আছে। তার সঙ্গে আমরা কি করব, তো ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথারের উপস্থিতিতে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করে দিলাম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হয়ে যাবে গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। তো এই গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করলাম। তারপর আমরা কি করব, দেখো, যেহেতু আমাদের এখানে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত সেইটা তো জানতে হবে আমাদের, CH3COOH। অর্থাৎ এখানে দেখো কার্বক্সিলিক গ্রুপের প্রস্তুতি ঘটাতে হবে। তো কার্বক্সিলিক গ্রুপের প্রস্তুতি ঘটানোর জন্য আমরা তো বলেই এলাম যে প্রথমেই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে গ্রিগনার রিয়েজেন্ট ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইন্টারমিডিয়েট তৈরি করবে, এবং তারপর তাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তখন কিন্তু আমরা পেয়ে যাই সেইখান থেকে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমাদের রূপান্তরে করতে বলেছে। আশা করি বুঝতে পারলে রূপান্তরটা কত সোজা।
এইগুলো কিন্তু বারবার তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে আরও অনেক সুবিধা মনে হবে। পরের যে রূপান্তরটা দেখো, অ্যাসিটন থেকে টারসিয়ারি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করবে। তো অ্যাসিটনের সংকেত আমরা আগে দেখে নিই, CH3CO CH3। তারপর কি বলেছে, টারসিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে বলেছে। টারসিয়ারি অ্যালকোহল বলতে CH3 COH, এটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল। কিভাবে প্রস্তুত করবে, তো প্রথমে আমরা অ্যাসিটনকে নিলাম। অ্যাসিটনকে নিয়ে দেখো, অ্যাসিটনটা হচ্ছে 2 ডিগ্রি কিটোন, তাহলে একে আমাদের কি করতে হবে, 3rd ডিগ্রিতে নিয়ে যেতে গেলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের গ্রিগনার রিয়েজেন্টের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব, টারসিয়ারি পেয়ে যাব, গ্রুপ পেয়ে যাব। ঠিক আছে, MgI। এরপর এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এক ধাপেই তোমার হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল। বোঝা গেল? তাহলে রূপান্তরগুলো কত সোজা, তাই না? দেখো, ইথিলিন থেকে 2-বিউটানোন আমাদের উৎপাদন করতে হবে। তো ইথিলিনের যে সংকেত সেটা তো আমাদের জানতে হবে, এটা আমরা জানি সবাই, তাই না? ইথিলিন 2-বিউটানোনের সংকেত হবে CH3CO CH2 CH3, 4টা কার্বন উপস্থিত আর হচ্ছে 2 পজিশনে কিটোন। ক্লিয়ার? তো এদের রূপান্তর আমরা করছি, দেখো খুব সোজা রূপান্তর, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা HBr অ্যাডিশন করব, দ্রুত ঘটাবো। ঠিক আছে, HBr অ্যাডিশনটা এই ক্ষেত্রে এটা প্রতিসম যে অ্যালকিন, ফলে এখানে একটাই প্রোডাক্ট পাবো আমরা। ঠিক আছে, ইথাইল ব্রোমাইড পাই। তো এই ইথাইল ব্রোমাইডকে আমরা ম্যাগনেসিয়াম আর হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে গ্রিগনার রিয়েজেন্টে পরিণত করব। ঠিক আছে, গ্রিগনার রিয়েজেন্ট করলাম। এরপর দেখো, এখানে দুটো গ্রিগনার রিয়েজেন্টের যে অ্যালকিল গ্রুপ আছে, 2টো কার্বন আছে, তো কার্বন সংখ্যা কিন্তু আমাদের এখানে বাড়াতে হবে। তাহলে আমরা কি করব, মিথাইল সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, বিক্রিয়া ঘটালে CH3 C CH2 CH3 ডবল বন্ড N MgBr উৎপন্ন হয়, ইন্টারমিডিয়েট। তারপর এখানে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা তো দেখেছি হাইড্রোলাইসিস করলে কি হবে, হাইড্রোলাইসিস করলে এইখানে কার্বন নাইট্রোজেন এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে হচ্ছে কার্বনের সাথে ও যুক্ত হয়ে যায়, আর আমাদের প্রোডাক্টটা আমরা পেয়ে যাই, যেটা হচ্ছে 2-বিউটানোন। তো এইভাবে রূপান্তরগুলো আমাদের করতে হয়। বোঝা গেল? আরও একটা রূপান্তর আমরা দেখব, রূপান্তরটা খুবই সোজা হবে। অ্যাসিটিলিন, ঠিক আছে, অ্যাসিটিলিন থেকে 2-বিউটানোন বিউটানল। ঠিক আছে, এদের সংকেতগুলো দেখি। অ্যাসিটিলিনের সংকেত আমরা জানি, 2-বিউটানলের সংকেত কী হবে, CH3 CHOH CH2 CH3। রূপান্তর কিভাবে করা যায়, তো আমরা অ্যাসিটিলিনে প্রথমে কি করব, জলের সংযোজন ঘটিয়ে তারপর তাতে হচ্ছে H2SO4 আর হচ্ছে মার্কিউরাস সালফেট দিয়ে বিক্রিয়া ঘটাবো। ঘটালে দেখবে একটা পাশের পোর্শন অ্যালডিহাইডে রূপান্তরিত হয় আর একটা পোর্শন হচ্ছে মিথাইল গ্রুপে পরিণত হয়। ঠিক আছে, এরপর আমরা এখানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে যদি বিক্রিয়া ঘটাই, গ্রিগনার রিয়েজেন্ট যেটা, বিক্রিয়া ঘটালে আমাদের কি উৎপন্ন হয়, এখানে CH3 CHOMgBr, আর এইখানে যে অ্যালকিল গ্রুপ সেটা যুক্ত হয়ে যাবে CH2 CH3। এরপর যদি আমরা হাইড্রোলাইসিস করি, তো হাইড্রোলাইসিস করলে এখানে আমাদের যে প্রোডাক্টটা চেয়েছে, ঠিক আছে, সেই প্রোডাক্টটা আমাদের উৎপন্ন হবে 2-বিউটানল। ক্লিয়ার হল?
তাহলে এইভাবে রূপান্তরগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।